আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষা নিয়েছিলাম যে সেই পরীক্ষার উপর আমার এই সলিউশনটা দেওয়ার কথা ছিল আর কি। তো ক্লাসে বোঝাতে গিয়ে দেখলাম তো ভালোই ঝামেলা করতেছিল ভাই। তাই আমি আসলে পরে মনে করলাম যেটার উপর ভিডিও বানায় এটাই দিই। তো চলো এটাই দেখতে থাকি আর কি। এখন আমি একেবারে মানে আমি যখন বোঝাবো বিষয়টা এমনভাবে বোঝাবো যে একেবারে A to Z কিছুই আমি পড়াই না এক পর্যন্ত, সেভাবে করে আমি একা যাবো। মানে কিছু পড়াই না তা না, মানে কিছু বোঝাই না এর আগে এরকম করে আমি পড়াবো, মানে এখন বোঝাবো আর কি। তো চলো এই জিনিসটা এখন একটু দেখা যাক। আমার কাছে কয়েকটা কথা এখানে উল্লেখযোগ্য থাকা উচিত যে 10 কেজি ভরের বস্তু, তো এই যে বস্তুটা আছে ব্লকটা, এই ব্লকটার বস্তু এই ভর হচ্ছে আমার 10 কেজি। দড়ির সাহায্যে বা মাছ হচ্ছে 10 কেজি, তো দড়ির সাহায্যে যখন বেঁধে আনাতলে রাখা হয়েছে, অর্থাৎ এই যে এই লাইনটা, এটা একটা দড়ি আমার, ঠিক আছে। এখন এই দড়ির সাহায্যে বেঁধে যদি আনাতলে রাখা হয়, বস্তু তো এই জায়গায় স্বাভাবিক বরাবর নিচে পড়ে যেতে যাবে, এই যে দিক বরাবর পড়ে যেতে যাবে, কিন্তু বস্তু কি পড়বে? এই ক্ষেত্রে পড়বে কিনা সেটা আমাদের বের করতে হবে। এখানে বলছে যে বস্তুটি গতিশীল হবে কি না। এখন তার আগে কিছু উল্লেখ্য যে দড়ির সর্বোচ্চ ধারণ ক্ষমতা দিয়েছে 500 নিউটন। কত নিউটন? 500 নিউটন। এখন বস্তু এই বরাবর পড়বে কি পড়বে না? বস্তু অবশ্যই পড়ে গেলে তো সে উপর দিকে যাবে না, তাই না ভাইয়া? কারণ বস্তুটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা বলতে দড়ির টান বোঝাচ্ছে, এখানে দড়ি থেকে আলাদা করে তৈরি রাখা নেই। দড়ি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বস্তু পড়ে আছে। সহজ কথা বুঝো, আমি যদি একটা দড়িকে নিয়ে ওয়ালের সাথে ঝুলালাম আর আরেকটা দড়িকে নিয়ে আমি এখন ওটাকে ঝুল দিলাম। এখন দড়ির আমি যে নিচের দিকে আমার এমজি কাজ করবে এবং এমজির রিয়াকশন ফোর্স হিসেবে উপরের দিকে একটা আর কাজ করবে। এই আর যদি এই আরটাইকে আমরা আসলে টান বল হিসেবে পাবো না ভাইয়া? আচ্ছা, এই টান বল এখন যদি আমার যে দড়ির ধারণ ক্ষমতা আমি ধরলাম সেটা ধারণ ক্ষমতা 500 নিউটন, যদি ধারণ ক্ষমতা থেকে বেশি হয়ে যায় তাহলে কি আমি পড়ে যাবো না? অবশ্যই দড়ি ছিঁড়ে যাবে। এখন যদি 500 নিউটন হয় তাহলে টান অবস্থায় থেকে যাবো আর কি। আর যদি হয় না, মানে ছিঁড়ে না, মানে হয় নাই, তাহলে কী হবে? মানে এই যেহেতু যদি কম হয় তাহলে আমি ছিঁড়বো না, আর যদি না ছিঁড়ে আমি ঝুলতে পারবো। সহজ হিসাব। তো এই কাজটা এখন আমরা এখানে করবো আর কি। এখন আমাদেরকে আসলে দেখাইতে হবে যে আসলে এই বরাবর নিট যে বলটা হবে, এই বলটা আসলে এই বল আর এই বল তো সমান হয়, আমি জানি এটা টি হয়, এই টি আবার এই টি এর সমান হয়। সো আমাকে দেখতে হবে বেসিক্যালি এই যে টি, এই টি এর মান আমার 500 নিউটনের কম নাকি বেশি নাকি সমান। যদি কম বা বেশি হয়, টি গ্রেটার দ্যান 500, তাহলে বস্তু দড়ি ছিঁড়ে যাবে। আর যদি টি লেস দ্যান ইকুয়াল 500 হয়, দেন দড়ি ছিঁড়বে না। তো এই সিম্পল কথা আর কি। এখন এটাই যেহেতু মোটামুটি আমি করে ফেলেছি, তো এখন আমি এই জিনিসটাকে একেবারে ভালোভাবে যতটুকু দেখা যায় আর কি সেভাবে যাবো আর কি। তো চলো এই চিত্র দেখাতে দোকানে আমি বুঝি। ও এর আগে এখানে দাগাদাগি করেছিলাম বেশ কিছু, একটু মুছে দেওয়া লাগবে হচ্ছে। সরি ভাই, এই কাজটুকু করতে আমার সময় লেগে যাচ্ছে অনেক বেশি, রিয়েলি সরি। আমি আসলে বুঝি নাই যে এটা আসলে এই জায়গায় রয়ে গেছিলো। যাক, আমার মনে হয় এখন ঠিক হয়ে গেছে। এখন সর্বোচ্চ ধারণ ক্ষমতা এখানে বলছে, তো আমাকে বেসিক্যালি কী বের করতে হবে ভাইয়া? এই যে এই বরাবর যে আমার একটা ফোর্স নিট ফোর্স কাজ করতেছে, এফ নিট, এই ফোর্সটা কত? কারণ আমরা জানি এফ নিট সমান হবে এই পাশের টি, আর এই পাশের টি আবার এই পাশের টি এর সমান। সো এই দুই মিলে আমরা বের করতে পারবো। কিন্তু চলো এখন সেটাই করি আস্তে আস্তে। এখন এই দিক বরাবর আমি ধরে নিব যে বস্তু আমি প্রথম কথা ধরে নেবো বস্তু দিন শেষে আমার জিরো আছে, ধরে নিব। যদি আমার জিরো না হয় তাহলে আমার অন্য কথা, কারণ জিরো হলে আমি বের করে ফেলতে পারবো আসলে টান বল কত।
আর তার বদলে আরেকটা কাজ আমরা সহজভাবে করতে পারি, ওই জিরো ফিরো ধরার কোনো দরকার নেই। আমি সরাসরি বলবো যে এই দিক বরাবর আমার নিট কতটুকু কাজ করতেছে, যে এই দিক বরাবর আমার নিট এফ নিট কত, এই দিক বরাবর এফ নিট যদি বের করতে পারি তাহলে আমরা ওদিক বরাবর যে আছে রিয়াকশন ফোর্স হিসেবে টান বলটা আছে সেটাও বের করতে পারবো, সিম্পল। তো এখন এই দিক বরাবর যদি রিয়াকশন ফোর্স বের করতে যায় তার আগে একটু আমাকে ভর নিয়ে একটু কথা বলে নিতে হবে। ভরের কারণে বস্তুর কিন্তু একটা ছিল এখানে, আমার এই যে বস্তু যেখানে এখানে আছে, বস্তু নিজ দিকে সবসময় আমার কি এমজি কাজ করে, যেহেতু 10 কেজি ভর ছিল, তো 10 × 9.8 দ্যাট উড বি 98। এখন এটা যদি 98 হয়ে থাকে, আমরা জানি ভাই এটাকে আমরা উপাংশে বিশ্লেষণ করি, উপাংশে বিশ্লেষণ করার কারণে এদিক বরাবর আমার কাজ করে হচ্ছে এমজি কস থিটা, এবং এক্ষেত্রে আমার থিটা আমার হচ্ছে 30 ডিগ্রি, তাই হচ্ছে এমজি কস 30। এটা যদি আমি সরাসরি বসায় দিই তাহলে এটা হবে হচ্ছে আমার 9849√3। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আমার এই দিক বরাবর আরেকটা কাজ করে, এই বরাবর আমার আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে আমার এমজি সাইন থিটা। এটা নতুন করে তোমাদের বোঝানো কিছু না ভাই, তোমরা আগে থেকে জানো যে এমজি সাইন থিটা বড় কাজ করে। এবং যদি আমি এটার মানটা সরাসরি বসায় দিই, এটা হবে হচ্ছে আমার 49। ওকে, এখন দেখো তো ভাইয়া আমার আসলে কি বের করতে হবে, এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করো। আমার এদিক বরাবর নিট বল বের করতে হবে না, নিট বলটা আমার এদিক বরাবর বের করতে হবে, এফ নিটটা আমার এইদিকে কতটুকু কাজ করতেছে আমার সেটা বের করতে হবে। সরি, এটা দেখলেই ভালো লাগতেছে না দেখতে, তেমন একটা। তো এদিক বরাবর যদি আমার নিট বলটা বের করতে হয়, আমার কি এদিকের যে আলাদা এদিক বরাবর সব বলের উপাংশ বের করবো ভাইয়া? আচ্ছা তাকায় দেখো, বস্তু যখন দড়িতে ঝুলে আসে তখন বস্তু দড়ি তো আর বস্তুর আলাদা করে টানতেছে না, বলেন একবারও, কারণ দেখা দেখো বলতেছেন একবারও যেখানে কোনো একটা পুলি আছে, যে পুলি দ্বারা বস্তু, এখানে কোনো একটা পুলি আছে যে পুলি দ্বারা বস্তুকে আমরা আসলে নিচের দিকে টানতেছি, সেটা তো আমি বলি না এক জায়গায়, বা বস্তুকে উপরে দিকে টানতেছি কথা বলি নাই। আমি যদি উপর দিকে ঝুলাই দিছি, ঝুলাই দেওয়ার পর বস্তু আনন্দ তলার উপরে আছে, এখন বলছে বস্তুটা গতিশীল হবে কি না, প্রশ্নটা একবার দেখো তাইলে বুঝতে পারবা। তো এই জায়গাতে এখন আমাদের দেখতে হবে তারা বস্তু গতিশীল হবে কি হবে না, তার মানে কি এদিক বরাবর নিট ফোর্সটা বের করতে হবে। টাকা দেখো ভাইয়া, এদিকের সাথে না আমার ইসের কোণটা দিয়ে দিছে, এই কোণ যদি আমার 150 ডিগ্রি হয়, এই যে এই কোণটা যদি আমার 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত আমার 30 ডিগ্রি না, এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি হবে। তাহলে এই বরাবর এফ এর উপাংশ কতটুকু ভাইয়া? এফ cos 30, যদি আমি মান বসাই দিই সেটা আসবে হচ্ছে 100√3। তাহলে এই বরাবর আমার নিট বল কত বলো? এদিকে বরাবর আমার নিট বল কত? এদিক বরাবর দেখো ভাই নীল কালারটা আমার 100√3 আর এটা হচ্ছে 149, তাহলে আমার নিট বল কত হলো এফ নিট? সেটা হচ্ছে আমার 100√3 + 49। এটা যদি করে দেখো দেখবা মোরলেস 250 কিছু কাছাকাছি, 250 কিছু কম বেশি হবে আর কি। 250 কিন্তু অ্যান্সার না, আবারও বলতেছে 250 অ্যান্সার না, 250 কিছু কম বেশি হবে আর কি। এখন দেখো ভাইয়া এটা নামার অবশ্যই, তাহলে এই যে ভালো কথা বলছো, এই যে এফ নিট যেটা আসলো, আচ্ছা এফ নিট যদি আসে আমার, সেই এফ নিট এদিক বরাবর কাজ করতে আমি সব কিছু মুছে দিয়ে সরাসরি এফ নিট লিখে দিই। হ্যাঁ, আমি ধরে নিই এদিক বরাবর আমার এফ নিট কাজ করতেছে, এফ নিটের মান আসছে আমার ওই ধরো 272 সামথিং আসছে আর কি, আমি ধরে নিলাম আর কি। মানে আমি এক্সাক্ট ক্যালকুলেটার আমার হাতের কাছে নাই দেখে আমি সেটা বলতেছি আর কি। এটা ক্যালকুলেটার যদি করো মোরলেস এরকমই আসবে আনসার, 200 বেশি 250 কম, অথবা 250 দিকে কাছাকাছি আর কি, এরকম একটা আনসার আসবে। এখন দেখো ভাইয়া যখন বলতেছি এই অবস্থাটা, এই জিনিসটাকে আসলে আমার 500 ইউনিটের থেকে বড় নাকি ছোটো? ছোটো না? এখন সহজ কথা বুঝো, এদিক বরাবর একটা টি কাজ করতেছে না সবসময়? এখন বলবা যে ভাইয়া আপনি তাহলে ওই সময় টি কাজ করেন না কেন? টি কাজ করেনি এই কারণে যে টি আমি কাজ করাবো, টি তো আমাকে আসলে কোনো বল আলাদা করে মানে করতেছে না, মানে বাধ্য করতেছে না যে আপনি উপরে উঠবেন না নিচে নামবেন, টি আমাকে সেটা করতেছে না, টি সিম্পলি আমাকে থামায় রাখতেই করে সাহায্য করবে, অথবা আমাকে টান দিয়ে আস্তে আস্তে নামতে সাহায্য করবে। কিন্তু আমি তো ভাই বলি নাই যে আমার নামতেছে, আগে আমাকে আগে দেখতে হবে নিচের দিকে বল কতটুকু। এই বল আর এই বল যদি সমান হয়, এই যে এই দুটো যদি আমার সমান হয়, টি এবং এফ নিট যদি সমান হয় তাহলে বস্তু স্থির থাকবে। যদি টি বড় হয় এফ নিট ছোটো হয় তাহলেও বস্তু স্থির থাকবে। কারণ কি, টি উপরের দিকে আমার আটকায় রাখছে ভাই, টি তো আমার উপরে টাইনা নিতেছে না, তাই না? কারণ আমার নিচের দিকে যে পরিমাণ ফোর্স দিতেছি সেটা রিয়াকশন ফোর্স হিসেবে আমার উপরের দিকে টি কাজ করতেছে, তো আমার তো এটা আটকাইতে মানে থামতেছে না, মানে উপর দিকে উঠতেছে না আলাদা করে। এখন মোরালেস যদি কোনো কারণে এফ নিট যদি আমার এদিকে বেশি হয়ে যেত টি এর থেকে, অর্থাৎ টি এর থেকে তো অবশ্যই বেশি হতে পারে কারণ টি তো টি থাকে, কিন্তু টি এর হাইস্ট মান, টি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 500 নিউটন।
এখন টি এর ম্যাক্সিমাম ভ্যালু যদি আমার 500 নিউটন থেকে বেশি হয়ে যেত, মানে টি এর মান যদি 500 নিউটন বেশি হয়ে যেত, তাহলে বস্তু ছিঁড়ে যেত। এখন দেখো তো ভাই, টি এর মান কি 500 নিউটন থেকে বেশি হয়েছে? এফ নিট যে আমার টি, এতটুকু বোঝা গেছে কিনা? কারণ এফ নিট যে আমার টি, এটা তো আর মানে আলাদা করে এখন আর করা কিছু নাই, কারণ এফ নিটই হচ্ছে আমার ওই ইসের জন্য রিয়াকশন ফোর্স হিসেবে টি কাজ করবে পরবর্তীতে। তখন এই ক্ষেত্রে আমার টি এর মান কত আসছে আসলে, সত্যি কথা বলো তো? আমি যদি বসাই দিই সরাসরি, এটা হচ্ছে 49 প্লাস 100√3। এখন এই জিনিসটাকে আমার 500 থেকে ছোটো না ভাইয়া? তাহলে বস্তুকে ছিঁড়বে না, তাই বস্তু স্থির থাকবে। ওকে, তো এটা গেল আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা আমাকে কী বলছে সেটা এখন আমি দেখবো আর কি। দ্বিতীয় কোশ্চেনে বলা হচ্ছে আমার যে বেঁধে রাখা অবস্থায় হঠাৎ করে দড়ি খুলে দেওয়া হলে বস্তুটি কতক্ষণ পর আনত তল বেয়ে ভূমিতে আঘাত করবে। উল্লেখ্য আনত তলের ঘর্ষণ সহগ 0.000001, মনে হয় 0 বেশি বেড়ে ফেলছি। যাই হোক, তো এই পার্টটাতে আমাদের জন্য আবারও আমার চিত্রটা এখন নিয়ে যেতে হবে। চিত্র আঁকাইতে পারতাম ভাই আরেকবার, কিন্তু এত প্যারা আবার নাই আমার। আচ্ছা, তো এক্ষেত্রে আমাকে প্রথমে আমি কোশ্চেনটা একটু নিয়ে যাই, তাহলে আমার সহজ হবে আর কি। আচ্ছা, তো মোটামুটি আমার একটা অবস্থায় আসছে আর কি। চলো যাতে এখন একটু করি, যে বস্তুটিকে বেঁধে থাকা অবস্থায় হঠাৎ করে দড়ি খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তখন আমার বস্তুর এই যে দড়িটা আসলো না, দড়ি হঠাৎ নাই হয়ে গেছে। দড়ি যদি নাই হয়ে যায় তাহলে কি আমার এই যে আলাদা করে যে আটকে আর রাখছিল, সে আটকানো জিনিস থাকবে না। আর এই জায়গায় আমি একটা দড়ি দিব না, রেদার আমি একটা দেখাবো যে এখানে আমার যে আনুভূমিক রেখা ছিল, সেই রেখাটা, এই যে এখানে যে রেখাটা ছিল আমার আনুভূমিক রেখা, সেই রেখার সাথে এর উৎপন্ন কোণ হচ্ছে আমার 150 ডিগ্রি। এটা বুঝাইতে আর কি আমি এই ডট লাইন দিয়ে ইউজ করলাম। আচ্ছা, এখন আবার বলে দিছে তলের ঘর্ষণ সহগ আছে, দড়ি খোলার মুহূর্তে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি দেওয়া আছে 490 জুল। তাহলে এখন বস্তুটা নিচে পড়বে কতখানি? আচ্ছা ভাইয়া, প্রথম কথা, দড়ি খোলার মুহূর্তে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি 490 জুল। প্রথম কথা হচ্ছে আমার বস্তু কি স্থির ছিল দড়ি খোলার অবস্থা, খোলার আগ দিয়ে? মানে দড়ি যখন খোলা তখন বস্তু স্থির ছিল? হ্যাঁ, বস্তু স্থির ছিল। কীভাবে বুঝলাম ভাই? ওই যে আগের অপশনে করে আসছে। যদি তাও না বলে দেয়, সহজ কথা ভাই, যখন বস্তু সঞ্চিত শক্তি ছিল তার মানে বস্তু নড়তে ছিল না, তাই না? তার মানে স্থির ছিল। আচ্ছা, এখন দড়ি খোলার মুহূর্তে তার সঞ্চিত শক্তি যদি 490 জুল হয়, এই সঞ্চিত শক্তিটাকে আসলে এই শক্তি না, বৃহৎ শক্তি না? তো mgh ইকুয়ালস 490। এখানে আমি যদি এখন 9.8 ইন্টু h ইকুয়ালস 490 বসাই, তাহলে আমি পাবো হচ্ছে এইচ এর মান পাবো হচ্ছে 5 নিউটন, 5 মিটার। অর্থাৎ 5 মিটার বললেও সেটা খেয়াল রাখা উচিত, এই 5 মিটার কিন্তু আমার এই 5 মিটার না, রাদার এই 5 মিটার হচ্ছে আমার এই যেটা ভূমি থেকে তার উচ্চতা। বুঝতে পারছি? তো এই হচ্ছে আমার সেই অবস্থা, 5 মিটার অবস্থা। এখন দেখো, এটা যদি 5 মিটার হয়ে থাকে তাহলে তল বরাবর তাকে কতটুকু নামতে হবে? কারণ বস্তু তার হুট করে নিচে পড়ে যাবে না, তাই না? বস্তুকে তল বরাবর নামতে হবে। তল বরাবর তাকে তাহলে এই বরাবর এতখানি রাস্তা উত্তর করতে হবে। এখন ভাইয়া সহজ কথা বলো তো, এটা যদি 5 মিটার হয়, এটা আমার 30 ডিগ্রি, তাহলে আমার এই দূরত্বটুকু কত, লাল দূরত্বটুকু কত? ত্রিভুজের সাইন সূত্র যদি আমি ফেলি, এখন সাইন সূত্র নয়, মানে সাইন অনুপাত ফেললে আমি জানবো হচ্ছে, এর জন্য ধরলাম এস, তাহলে এস বাই 5/s 5/s ইকুয়ালস sin 30। সুতরাং s ইকুয়ালস 5/sin 30, দ্যাট ইজ হাফ।
সত্যি 10 মিটার। সো এস এর মান যে 10 মিটার, এতটুকু বোঝা গেছে কিনা ভাই একটু বলো। আমি আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার একটু দেখবা পেছন নিয়ে, তাহলে বুঝতে পারবা, আমি আশা করছি। তারপর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই ক্লাসটা জিজ্ঞেস করতে পারবেই, মানা করে নিতে ক্লাস জিজ্ঞেস করতে নাকি। যাই হোক, এখন বস্তু যে আমার এদিকের এস আসতেছে সেটা আমি সুন্দর একটু লিখে রাখি এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে বস্তুকে আনতে তলবে 10 মিটার আসতে হবে। আচ্ছা, এখন তারপর আমাকে কথাটা বলছে যে আনত তলবে সে যদি আসে, আমার কোনো সমস্যা না, আপত্তি নেই কোনো ভাইয়া, কিন্তু আপত্তিটা আছে অন্য জায়গায়। সেটা হচ্ছে সে আনত তলবে আসা বরাবর সে একটা ঘর্ষণ শক খাবে না ভাইয়া? আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, একটা বস্তুকে যখন আমি এরকম করতেছি, বস্তু অবশ্যই আমার আনত তল বয়ে আসবে, মানে আমার এখানে বলেই দেওয়া হয়েছে আনত তলবে ভূমিতে আঘাত করবে। তাহলে কি বস্তুকে উপর নিচে লাভ দিবে? লাভ দিবে না। অর্থাৎ বস্তুকে আমার আর অবশ্যই এখান থেকে এরকম করে আসবে না, বা বস্তু এরকম লাভ দিয়ে আসবে না। বস্তু আনত তল বরাবর সরাসরি এই জিনিস বরাবর আসবে, এই যে এই লেজারটার মতো করে সরাসরি নিচ দিকে আসবে আর কি, এবং তল ঘেসে ঘেসে আসবে। বুঝে গেছে? এখন তল ঘেসে যদি আসে তাহলে কি আমার ওয়াই অক্ষ বরাবর নিট বল শূন্য না ভাইয়া? বোঝার চেষ্টা করো, ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি আমার এদিক বরাবর এ নিট আমার কাজ করতেছে। তাহলে আমার এদিকে আমি এটাও লিখে দিই, এই নিটটা আমার এদিকে কাজ করতেছে। এখন এই নিট আমার কতটা আমি জানি না, কিন্তু এই নিটটা আমার কোন দিক কাজ করতেছে? এদিক বরাবর আমার এ নিট কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমি এ নিট না জানলেও এই নিটের সাথে ওই রেখার উৎপন্ন কোণ কত বোঝা যাচ্ছে, যে সে কী বলে উলম্বের উৎপন্ন কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না? এর সাথে আমার যে উলম্বের কোণ, এর উলম্বের কোণ কত? 90 ডিগ্রি না দিলে তাহলে কি এদিক বরাবর আমার কী কী বল কাজ করে বলো তো ভাইয়া? এফ সাইন 30 ডিগ্রি প্লাস আর, আর নিচের দিকে আমার কাজ করে হচ্ছে এমজি কস 30। কেন মনে আছে? কারণ এই যে দিক বরাবর কাজ করতে পারে এমজি, তার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই জায়গায় এমজি কস 30 ইউজ করে কাজ করে। আর উপরের দিকে এফ সাইন 30 কেন হলো ভাইয়া? এই পুরোটা হচ্ছে আমার 150, তাহলে এতটুকু হচ্ছে আমার 30, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা হবে এফ সাইন 30, মানে এটা এফ কস 30 হয় এই সাইডে, আর এফ সাইন 30 হয় উপরের দিকে। এ হচ্ছে আমার মোটামুটি মোটা দাগের কথাবার্তা আর কি। এখন এরপরে আমি কোথায় যাব, তাই তো? এখন দেখো ভাই, আমি কি বলছি, এ নেট এদিকে কাজ করতেছে, তাহলে চলো আমার এখন আর বের করতে হবে। আর কেন বের করতে হবে? কারণ আমাকে না এখানে ঘর্ষণ সহগ দিয়ে দিছে, এই যে দেখো ঘর্ষণ সহগ দিয়ে দিছে। ঘর্ষণ সহগ দেওয়া থাকলে আমাকে এফকে কাজ করতেছে, আমরা অবশ্যই এখন এফকে ইকুয়ালস কি আমরা জানি, এফ ইকুয়ালস মিউ ইকুয়ালস এফকে বাই আর। সো এফকে ইকুয়ালস মিউ ইন্টু আর। এখন ভাই আমাকে আর বের করতে হবে। আর বের করতে যা দেখলাম কি, আমার না আর একা না, আরের সাথে আরও কয়েকটা চেলাবেলা আছে না? তো সেই চেলাবেলাকে এখন আমি বাদ দিব। চেলাবেলা কীভাবে বাদ দিব ভাইয়া? সহজ কথা বুঝো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এ নিট 0, তাই না? তো যে লিখি এ নিট ওয়াই ইকুয়াল 0। কেন 0? কারণ এ নিট ইন্টু কজ 90 হয়ে গেছে ওইটা, এবং কজ 90 মানে আমার 0। তাহলে আমি যদি সরাসরি বলি এবার ওয়াই অক্ষ বরাবর আমার নিট বল কত, ওয়াই অক্ষ বরাবর নিট বল আমার 0 না, কারণ ওয়াই অক্ষ বরাবর তো আমার ই কত, নিট যে ওয়াই সেটা আমার 0। আমি লিখতে পারি ওয়াই অক্ষ বরাবর এফ এম এ নিট ওয়াই ইন্টু কজ 0 ডিগ্রি। আমি সেটাকে উপরের দিকে ধরলাম, সেটা না কাজ করতেছে আমার উপরের দিকে এ ওয়াই, তাহলে উপরের দিকে যদি কাজ করতেছিল তাহলে এটা 0 না আমার, তাহলে এর সাথে আমার এফ সাইন 30 প্লাস আর এ দুইটা কজ 0 ডিগ্রি প্লাস এমজি কস 30 ইন্টু কজ 180। সুতরাং এফ সাইন 30 প্লাস আর কজ 0 ডিগ্রি, দ্যাট ইজ আর, মাইনাস এমজি কস 30 ইকুয়ালস 0। সেখান থেকে আর বেরো যান আমার, আর ইকুয়ালস এমজি কস 30 মাইনাস এফ সাইন 30। বুঝা গেছে ভাইয়া? এখন এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসে ক্যালকুলেশন করে আমি যদি বসাই, আমি ক্যালকুলেটার নিয়ে আসলাম আসলে।
10 grandpa 10 cos 30 এই আর এর মান আসবে হচ্ছে আমার 212.7229 আর এর মান আসছে আমার। আচ্ছা, আর যদি পাই আমি তাহলে এফকে পাবো ভাইয়া। আচ্ছা, এফকে পাইছি, তার মানে তাহলে এফকে ইকুয়ালস 2.127 × 10⁻5 এত নিউটন। ঠিক আছে, তাহলে এফকেও পেয়ে গেছি। এখন আমার এত কিছু দরকার নেই, এখন আমার এফকে পাওয়াটাই মূল উদ্দেশ্য ছিল। কেন মূল উদ্দেশ্য ছিল ভাইয়া? চিন্তা করে দেখো, বস্তু যদি আমার এদিক বরাবর পড়ে, বস্তু আমার কোন দিক বরাবর পড়বে? এদিক বরাবর পড়বে। বস্তু যদি আমার এদিক বরাবর পড়ে, তাহলে অবশ্যই গতির বিপরীত দিকে এফকে কাজ করবে, অবশ্যই গতির বিপরীত দিকে এফকে কাজ করবে। এখন তাহলে সেই জিনিসটা আমি আবার আঁকায় একটু সুন্দর করে যাবো আর কি। আচ্ছা, এখন বস্তু আমার এই জায়গা ছিল, আমি জানি দেখতে একটু ওয়েয়ার্ড লাগতেছে, একটু ওয়েয়ার্ড টেয়ার লাগা কাহিনি নেই। বস্তু এদিক বরাবর কতটুকু নামবে ভাই? আমার 10 মিটার নামবে, এবং এদিক বরাবর সে এখন কাজ করবে বিভিন্ন। তো 10 মিটার আমার আসলে মূল উদ্দেশ্য না এখন, কারণ 10 মিটার যে নামবে এসে মানে 10 মিটার সেটা আমি বুঝতে পারছি কথা আগে। আমার এখন বেসিক্যালি দেখাইতে হবে এখানে কোন দিকে কোন বল কাজ করতেছে। বস্তু আমি ধরে নেব বস্তু আমার কোন দিকে নামতেছে, বস্তু নামতেছে আমার নিচের দিকে, তাই তো? বস্তু আমার নামবে কোন দিকে? আমি ধরে নেব বস্তু আমার নামতেছে হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, বস্তু যদি নিচের নামবে আর ধরে নিব কি রে ভাই? এমনিও তো বোঝাই দিচ্ছে, তাই না? তাহলে এদিক বরাবর আমার নিট বল কাজ করবে আর কি, এ নিট এদিকে কাজ করবে। আচ্ছা, নিট ছাড়াও কি আমার এদিক বরাবর এম যে থাকায় এদিক বরাবর আগে থেকে আমার কি এম জি সাইন থিটা কাজ করতেছিল না ভাইয়া? লিখে দিতে হবে, এদিক বরাবর আগে থেকে কাজ করতেছিল কত? এম জি সাইন 30। মোরওভার আমার এদিক বরাবর না আরেকটা বল কাজ করতেছিল ভাইয়া, মনে আছে? লাল না দিই, এদিকে আমি অন্য একটা কালার দিই। হ্যাঁ, এদিক বরাবর আমার আরেকটা বল কাজ করতেছিল এফ, যেটা আমার এই রেখার সাথে, আমি যদি পিছনের দিকে তার ডাক টানতে টানতে যাই, যে রেখাটা পাবো সেই রেখার সাথে সে আমার 150 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। এই রেখার সাথে সে আমার 150 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। এটা 150 ডিগ্রি হলে এটা আমার 30 ডিগ্রি ভাইয়া। তাহলে আমার এই বরাবর এর উপাংশ কতটুকু হবে? এই বরাবর এফ এর উপাংশ হচ্ছে এফ cos 30, যেটা এখন একটু বেশি অগোছালো হয়ে গেছে দেখে আমি এটাকে মুছে দিব, মানে বিভিন্ন জায়গায় গেলে মুছে দিয়ে আমি আমার মতো সাজাবো আর কি। এই বরাবর তার কি হবে কতটুকু? এফ cos 30। আমি জানি দেখতে খুব বেশি ছোটো হয়ে গেছে ভাই, সরি। যাই হোক, তো এখন এদিক বরাবর আমার এটা কাজ করলো। ঝামেলা তো এই জায়গায় না খালি, তাই না? ঝামেলা আমার পেছনের দিকে রয়ে গেছে। ঝামেলাটা কী রয়ে গেছিলো? কারণ পেছনের দিকে আমার এফকে কাজ করতেছিল। ঠিক আছে, এফকে কাজ করলে করুক, এফকে আরেকটা কোনো পাইছি না? তাহলে আমার ম্যাথ শেষ তো। চিন্তা করে দেখো, তাহলে আমি কী বলবো? এই নিট যেদিকে সেদিকের সাথে আমি সব কোণ ধরবো না ভাইয়া, মনে আছে? চলো কোণটা ধরি আমি এবার। এম এ নিট ইন্টু কজ 0 ডিগ্রি, এটাই কজ কত হবে? এম জি সাইন থিটা 30 ইন্টু কজ 0 ডিগ্রি প্লাস এফ কজ 30 ইন্টু কজ 0 ডিগ্রি প্লাস এফ কে ইন্টু কজ 180। তাহলে কি এই নিট বের হবে এখান থেকে? মনে রাখা দরকার, সব জায়গায় কিন্তু আমার এম এর মান ছিল হচ্ছে 10, এম শুধু এম, এটার মান ছিল হচ্ছে 10। তাহলে 10 এ ইকুয়ালস এ নিটকে আমি এ লিখলাম আর কি। এম জি সাইন 30 দ্যাট উড বি 49, এফ কস 30 দ্যাট উড বি 100√3, অ্যান্ড এফ কি কস 180 তো মাইনাস ওই জিটটাকে বের করছে কত জানো? 2.127 × 10⁻5।
ঠিক আছে, তাহলে আমার এ বের হয়ে যাচ্ছে ভাইয়া, এ নিট ইকুয়ালস (22.22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন ভাই আমাকে না তো এ নিয়ে বের করতে পারে না, আমাকে বলছিল কি আসলে যে দড়ি খোলার পরে কোন খোলার মুহূর্তে বস্তু এত ছিল, তো আনত তলবে ভূমিতে আঘাত করবে কতক্ষণ পর, বস্তুটি কতক্ষণ পর ভূমিতে আঘাত করবে। এখন ভূমিতে আঘাত করতে গেলে আমার এখন ফর্মুলা কী কী জানি, আমি গতির ফর্মুলা জানি কয়েকটা, যেমন লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস 2as, এখানে আমি এ জানি, ইউ জানি, ইউ হচ্ছে আমার 0, এস জানি, আমার ভি বের করতে হবে, আমি এখান থেকে ভি বের করতে পারি, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। ফাইনাল থেকে আমার কাছে ভাই সময় চাইছে, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে যে উল্টাপাল্টা নিয়ে যাই বললাম আর বিশ্বাস করে নেবা তা হবে না, ঠিক আছে। আমাকে ভি চাই, ভি তো আমার দেওয়া নাই, কারণ বস্তু যখন শেষ মুহূর্তে পৌঁছাবে আমি তো জানি না সে কত বেগে পৌঁছাবে, সে আমার জানা নেই। আর একটা কথা বলতে পারো ভাই, সে সময় তো আমার সমস্ত বেগ কী বলে গতিশক্তি, বৃহৎ শক্তি গতিশক্তিতে পরিণত হবে, সেখান থেকে বের করতে পারবো। হ্যাঁ পসিবল, যদি বের করতে পারো আলহামদুলিল্লাহ, বাট আমি একটা ওয়েতে দেখাচ্ছি, তোমরা যদি এর থেকে ভালো কোনো ওয়েতে পারো নো প্রবলেম, দেখাবা ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি ভি ইকুয়ালস ইউ প্লাস এটি যদি বলে থাকি, আমার এটা তো হইতেছে না, যেহেতু আমার সহজ একটা ফর্মুলা মনে আছে ভাইয়া, আর সহজ ফর্মুলা মনে থাকে, আমি কঠিন ফর্মুলা কেন ফেলাবো বলো। সেটা হচ্ছে আমার এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ, সরি তাহলে এটা বেশি খারাপ হয়ে গেল আর কি, এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এ কিন্তু অবশ্যই এ নিট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর কি। তো আমি যদি এখন মনে করে দেখো তো ভাইয়া, বস্তু কি আদি অবস্থায় ছিল না, কী বলে স্থির অবস্থানে ছিল না, স্থির অবস্থায় থাকলে আমার কি ইউ কত 0, সো এস ইকুয়ালস 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 22.22 এ নিটের মান এবং টি স্কোয়ার। সো এখান থেকে আমি এসের বেরোর জন্য কত জানি ভাই, আবার 10 মিটার, তো আমি এখানে বেরোয় যাবো আমার টি কত, টি ইকুয়ালস 10/11.11, দ্যাট ইজ 0.9487 মিটার, তাই না? সেকেন্ড সুন্দর মতো বসাই দিলাম, বলে কোনো মাইনা নাই, ভালো হয়ে যাবো বুঝছো। তো এই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। তো মোটামুটি একটা বড় দাগের অ্যান্সার ছিল, অ্যান্সারটা কোশ্চেনটা আসলে খুব কঠিন না, যে বুঝতে পারে তার জন্য আসলে এই কোশ্চেনটা খুব ইজি ছিল, কিন্তু যে বুঝতে পারে নাই তার জন্য আসলে অ্যান্সার ইজি করে দিলাম, করে দেওয়ার পরেও তার জন্য কঠিনই লাগবে। এই জন্য ভাইয়া ভিডিও আকারেই দিলাম, একটু 2-1 দেখে নিবা আর কি, মানে কয়েকটা বার দেখবা, যদি বুঝতে সমস্যা হয় কয়েকবার দেখবা আর কি। আমি আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাওয়া, ঠিক আছে। মোটামুটি শেষ, আর কিছু তো নাই এখানে, যদি কোনো কোশ্চেন থাকে এরপরও জিজ্ঞেস করতে পারো। এখন তো আমার এখানে যদিও নেট নাই, আমি আপলোড করার পরে দেখলে তখন দেখতে পারবো আর কি, তো দেখার পরে আমাকে জানাই আর কি যে ভাই এই জায়গায় সমস্যা আছে, ওতে একটা সমস্যা চলতেছে, তো আমি হয়তো বা কয়েকদিন তোমাদের পড়াইতে পারবো না, জানি না, দেখা যায়। থাকো তাহলে, আসসালামু আলাইকুম।